সরকার গঠন করতে ইলেকশনের পরে, এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা 1 বছর 1.5 বছর হয়। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায়, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। আমরা কি সেটা চাই? আমাদের জনগণের অভিপ্রায় কি? অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরোপুরি না অভিপ্রায়ের সরকার। বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার। আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কিভাবে? বললো অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা পুরোপুরি সাংবিধানিক। প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যে দলিল, সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এখানে ওখানে প্রেস ক্লাবের গুলিস্তান বক্তৃতা। সে অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে, তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে। প্রস্তাবনার ৪র্থ প্যারা। এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে গিয়ে সংবিধানের ৭ ধারায় বলা আছে, আর্টিকেল 7-এ, যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, এবং ৭-এর ২-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম, চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কখন হয়েছে এটা স্বীকৃতি? যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের ৪ তারিখ ১৯৭২ সালে, যখন এটা কার্যকারিতা দেওয়া হলো ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে, প্রেসিডেন্ট অর্ডার, পিইউ। কেন? কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর ১৯৭৩ মার্চে। তারপরে সংসদ গঠিত হলো, সেই সংসদ অধিবেশনে বসলো, বসার পর আবার স্থগিত হলো, তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা হলো আর্টিকেল 93 অনুসারে। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে, এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে? বাংলাদেশের ২ নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পর থেকে, দি কনস্টিটিউশন না প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার
1972। এটা 2 নম্বর পিইউ। সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিইউ জারি করেছে। কিন্তু এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করার বা তার আগে 1 নম্বর আইন লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার, বাংলাদেশের 1 নম্বর আইন, সেগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে? সেটা জনগণের অভিপ্রায়। সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে? যেহেতু 25শে মার্চ 1971 একটা একতরফা যুদ্ধ ঘোষণা করা হলো, পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তখন 1970-এর পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন, তারা একত্রিত হয়ে, যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কনস্টিটিউশন রচনা করা হবে, তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদের গণপরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম, প্রকাশ করলাম এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম। যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের ক্ষমতা, ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো। অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে সরিতে হবে জনগণের, এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন। কিন্তু এগুলো সবগুলোকে লেজিটিমেসি কখন দেয়া হলো? সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে। তার আগে এগুলো ছিল সব অভিপ্রায়ের উপর। আমরা সেই কথা বলছি। তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন, এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। ইয়েস, এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। সংবিধানে এরকম কোনো প্রভিশন ছিল না এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার প্রধান বিচারপতি হিসেবে ভারত আসবেন, সেটার কোনো সংবিধানে কিছু ছিল না, আইনি ছিল না। কিন্তু জনগণের রাজনৈতিক অভিপ্রায় হিসেবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে 3 জোটের রূপরেখার ভিত্তিতে তিনি গেলেন। কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেসি না দিত, সেটাই লেজিটিমেট হয়ে যেত। আমরা এখনো সেই কথাই বলছি যে পরবর্তী পার্লামেন্ট, সাকসেসর পার্লামেন্ট হচ্ছে সবসময় এই সমস্ত লেজিটিমেসি দেওয়ার এখতিয়ার এবং মালিক। এটা প্রসঙ্গক্রমে এখানে বলি যে সাকসেসর পার্লামেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল আর্টিকেল 7A and B এর মধ্য দিয়ে। This has been declared unconstitutional by the verdict, 15th Amendment verdict. এখানে বলা হয়েছিল যে তার এই জাজমেন্টটা সম্ভবত 137 পৃষ্ঠার মতো। এখানে বলা হয়েছে লাস্টের অপারেটিভ অংশে, হাইয়েস, যে পিপলস উইল ইজ এ সুপ্রিম, সেগুলো কন্ট্রাডিক্ট করছে 7A and B। সুতরাং এটা নালিটি ডিক্লেয়ার করা হলো এবং এটাকে নন এস্ট করা হলো, মানে ইট ওয়াজ নট দেয়ার, রাইট? ব্যাপারটা হচ্ছে এই যে জনগণের অভিপ্রায়ের কথা হচ্ছে, দিস ইজ এটা উইল অফ দ্য পিপল। অবশ্যই কখন কন্টেইন করবেন, লেজিটিমেসি দিবেন, সেটা সাকসেসর পার্লামেন্টের এখতিয়ার। আমরা সেই কথা বলছি। এখন যদি বলা হয় জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে, ইয়েস, গণ অভ্যুত্থানের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই অভিপ্রায়টাকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমার আর্টিকেল 106 এর আশ্রয় নিতে হয়েছে। এমনি এমনি হয় নাই। বলছে এটা না সাংবিধানিক সরকার, না বিপ্লবী সরকার, শহীদ মিনারে দিয়ে ডিক্লারেশন দিয়ে যে কোনো সরকার হয়, সেটা হয় নাই, হয় নাই। কিন্তু মাঝামাঝি সরকার বলতে তো কিছু নাই। আমার এক বন্ধু আমাদের ছাত্র জমানায় তার মানে হবু বধূকে নিয়ে সাথে ঘুরছিল। তা আমরা জিজ্ঞেস করলাম কে, বলে যে আমরা
প্রায় বিবাহিত। আমরা জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না? তুমি আইনের ছাত্র, আমাদের এক আইনের, এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত, ইন বিটুইন কিছু নাই। তা এখন কি এটা প্রায় সাংবিধানিক সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোনো টার্ম আছে যারা বলছে? নো। সরকারকে বৈধ হতে হয় এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল 106 এর আশ্রয় নেওয়া হয়েছে। এই আর্টিকেল 106 নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি 2টা গাছ ছাড়া আর্টিকেল 48 এর 3 অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না। হ্যাঁ, পারে না, কিন্তু যখন এমন কোন সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রীকে অপসারণ করা হোক, তিনি নিজেই পালিয়ে গেলেন, অ্যাবসেন্ট হয়ে গেলেন, ভিন দেশে চলে গেলেন। তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তখত নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে? অবস্থাটা কি সেরকম ছিল? এটাকেই বলা হয় যে এটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস খায়ের হোক, আমি চিফ জাস্টিস বলতে চাই না, যে জাজমেন্টটা দিয়েছিলেন 15th অ্যামেন্ডমেন্টের শর্ট ভার্ডিক্ট, এখানে তিনি 3টা ডক্ট্রিনের কথা একেবারেই উল্লেখ করেছেন। প্রথমটা ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল, নেসেসিটি মেক্স ইট লফুল, বলছে এটা। দ্বিতীয়টা বলছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল and safety of the country is the supreme law. এগুলো রোমান টার্ম আছে, এগুলো আমি বলতে চাই না। 3টা ডক্ট্রিনই একই সাথে এটা ওনার এই যে 10-12 লাইনের যে জাজমেন্ট শর্ট ভার্ডিক্ট, যেটা উনি পরে ভায়োলেট করেছেন নিজে, এখানে বলেছিল। তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নেয়, যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল সিভিল জুরিসডিকশন, সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান। বিশেষ করে হাইকোর্টের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তো অ্যাপিলেট ডিভিশন, ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন and only interpreting authority of the country for the constitution and other enactments passed by the parliament. সেই ইখতিয়ারটা অ্যাপ্লাই করেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কেউ তো তখন কোয়েশ্চেন তোলে নাই, বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিফ জাস্টিস এটা এন্টারটেইন করবেন কিনা সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশ্চেন তোলার মালিকও ছিলেন, তিনি তোলেন নাই, বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন। কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন এখনই জানান, কে উনি শুনেছেন? বাকিরা নাকি উপস্থিত ছিল শুনানি হয়নি, আমি জানি না উপস্থিত ছিল কিনা, বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন। উপযুক্ত মনে করেন ডাকেন। আমাদের সুপ্রিম কোর্ট রুলসের মধ্যেও আছে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেটিভের রুলস অনুযায়ী এটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। এখন কথা থাকলো 106 এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন, সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা না, এ বিষয়ে কিছু বলে। রাষ্ট্রপতি মেনেছেন, তার অ্যাডভাইস অনুসারে সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন। একটা বিষয় ওখানে উল্লেখ করার প্রয়োজন ছিল, হয়নি, মেয়াদটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে মেয়াদটা ওপেন আছে, হয়তো পরিস্থিতি সেরকম ছিল। এখন কেউ প্রশ্ন তুলছে সংবিধানে তো সেই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো শব্দ নাই। আমি বলবো এটাই তো অভিপ্রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখনই যেটা বিচারাধীন আছে অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে, সেটা যদি রিইনস্টেট হয়, একেবারে সেম অ্যাজ হতে পারে, এটা আমার প্রেডিকশন করা ঠিক হবে না, এটা এখন সাবজুডিস হবে, তবে এটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে বলছি, যদি হয় তাহলে এটা ডক্ট্রিন অফ ইক্লিপস অনুসারে অ্যাজ ইট ওয়াজ রিইনস্টেট হবে। কিন্তু রিভিউ অ্যাপিলেট বিভাগ চাইলে সেখানে কিছু পরামর্শ দিতে পারবে, হুকুম দিতে পারবেন না। কেন বললাম?
জুডিশিয়ারির কোনো এখতিয়ার নাই লেজিসলেশনকে ডিকটেট করার। ইয়াং ব্যারিস্টার্স দেশে বলছে এখানে জুডিশিয়ারির লিমিটেশন আছে। এক্স্যাক্টলি 3 অর্গানের মধ্যে কনস্টিটিউশনাল যে বাউন্ডারি আছে এগুলো মানতে বাধ্য প্রত্যেক অর্গান। জুডিশিয়ারি সাজেস্ট করতে পারবে, মে লিখতে পারবে, নট শ্যাল। খায়রুর রকম আইন গেছে 2টা করে কিছু সাজেশন দিতে পারে, যাতে চিফ জাস্টিস যেভাবে বক্তৃতা দিয়েছেন শুনেছি, যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে আর কোন রকমের নাড়াচাড়া না হয়, এটা স্ট্রাকচারটা যাতে একটা স্থায়িত্ব পায়, সেজন্য কিছু অবজারভেশন আমাদের থাকবে। এবং আমি আজকে বলে যাচ্ছি হুইচ শুড বি ফলোড বাই দি সাকসেসর পার্লামেন্ট। এখনো তার কিছু নেই, পার্লামেন্ট হোক তার। কারণ আমরা এই যে বেসিক স্ট্রাকচার নামে কথাগুলো শুনেছি, বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে এবলিশ করা হলো, কাজল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দি পিপল আর্টিকেল 106 আর আর্টিকেল 112 সম্পর্কে কিছু বলবেন। 106 সম্পর্কে বলেছি, উইল অফ দি পিপল সম্পর্কে বলেছি, বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি। এটা তারই ভাষায় হচ্ছে ইটস জুডিশিয়াল ইনভেনশন। হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? বেসিক স্ট্রাকচার হিসেবে কি আমাদের এখানে কিছু ডিটেইল করা আছে? নাই। আমি 3টা কথা বলে থাকি, হোয়াট ইজ ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন। আমাদের ক্যারেক্টার এন্ড নেচার অফ দি কনস্টিটিউশন হচ্ছে ইট ইজ রিপাবলিক, কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রেস পাবলিকা যেটা থেকে শুরু হয়েছে, যে জনগণের বিষয়, এস্টা কার্ড দিয়ে এটা রিপাবলিক হয়েছে। এটা অনুযায়ী জনগণের সংবিধান মানে জনগণের বিষয়। এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি? নাই, জনগণের বিষয়। সুতরাং জনগণের বিষয় মানে ডেমোক্রেসি। বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি, এটা বলাটা কম বলা হবে। কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কি কেউ চেঞ্জ করতে পারে? ক্যারেক্টার চেঞ্জ করতে পারে না, কিন্তু যেটা বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে এরকম কোনো শব্দ নেই। বিষয়টা হচ্ছে ইটারনিটি ক্লজ অফ দি কনস্টিটিউশন। এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটারনিটি ক্লজগুলো ডিটেইল করা থাকবে। আমি এটা বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিতে বলছি। সেগুলো ডিটেইল করা থাকবে। সেটা ইটারনিটি ক্লজ কি আছে বলা হয়েছে, আর্টিকেল মানে প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56 and 142। এই আর্টিকেলগুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয় জনগণের কাছে যেতে হবে। ওইটা জনগণের ওইটা রেফারেন্ডাম করতে হবে 142, যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল, এখন রিইনস্টেট হয়েছে। মানে এখনো বাকি আছে, বাট হাইকোর্ট এটাকে রিইনস্টেট করেছে। এই ইটারনিটি ক্লজের মধ্যে আরো 2টা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি, যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ মানে চ্যাপ্টার 2 58, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে। এগুলো ওখানে থাকবে, ইটারনিটি ক্লজ হিসেবে যে জনগণের কাছে যাবে। তো এই যে বেসিক স্ট্রাকচারের মধ্যে একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে, 2টা ওয়ার্ড করে জাস্টিস খায়রুল হক বাংলাদেশে গণতন্ত্রকে এবলিশ করে দিল এবং একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল। এটার নাম কি বেসিক স্ট্রাকচার উদ্ধার করা? বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে এটা হয়েছে। সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে
সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায়। মালয়েশিয়ার ডেমোক্রেসি স্ট্রাকচার একরকম, ইউরোপিয়ান ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, আমাদের দেশের ডেমোক্রেটিক স্ট্রাকচার এই দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেরকম প্র্যাকটিস হবে। এখন বলা হয়ে থাকে ডেমোক্রেসির ফাংশন, মানে যেটা সংজ্ঞা, ডেফিনিশন, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এক নয়? সরি, ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসির লিটারাল সংজ্ঞা একরকম, বাট প্র্যাকটিসিং সংখ্যা আরেক। যাই হোক, এটার উপরে আমার বক্তব্য শেষ, এর বেশি বলতে চাই না। বাংলাদেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ইলেকশনস, এগুলো কনসিডার করতে হবে। সেই জন্যই বলি যে দেশের জনগণ লাস্ট জরিপ একটা বেরিয়েছে, বলছে যে 56% জনগণ পিআরপি বুঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআরপি সেটা নাই বুঝে, 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্তি করা ঠিক নয়। যাদের উদ্দেশ্যে বলছে তারা নিশ্চয় বুঝতে পারছে। এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি সরকারের নাই, কে যেন লিখে দিল। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোন একটি রাজনৈতিক দলের আছে? কোন আইনে নির্বাচন হবে? এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নেই। জামাত ইসলামের একজন, আমরা বলেছিলাম একটা রাজনৈতিক সমঝোতার স্বার্থে এবং আলোচনার টেবিলে যাতে আমরা সমঝোতায় আসতে পারি, সলিউশন করতে পারি সেটার স্বার্থে বলেছি ঠিক আছে, যা যাই বক্তব্য আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়ে, যে এই সরকার এই কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে কিনা, এখনই অ্যাকশন দিতে পারে কিনা। বলেছে উইথ ইমিডিয়েট ইফেক্ট স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা জারি করতে হবে। আমি বললাম ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে এই সরকারের অথবা ক্ষমতা কমিশনের অথবা আমাদের পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে করা যায় কিনা, আমরা জুডিশিয়ারের কাছে একটু পরামর্শ নেব। এটা নিরস বদনে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কারণ আমি জানি জুডিশিয়ারি কি বলতে পারে। জুডিশিয়ারি জিজ্ঞেস করবে এই সংবিধান পরিবর্তন করলো কি, কোন ফোরাম, কি অধিকার, কিভাবে করলো, এই প্রশ্নগুলো করবে। এই সমস্ত সিচুয়েশন যে সৃষ্টি হয়েছে রাষ্ট্রে, যা শেষ শাহাবুদ্দিনকে যেভাবে নিয়োগ দিতে হয়েছিল, সেরকম সিচুয়েশন যদি প্রফেসর ইউনুসের ক্ষেত্রে হতো, আমরা মেনে নিতাম। সেই সিচুয়েশন কি হয়েছে? হয়নি। এইটারও একটা রেফারেন্স দিয়েছিল, বলছে স্বাধীনতার সময় তো আমাদের কনস্টিটিউশন ছিল না, সুতরাং এটা আমাদের এখন তো কনস্টিটিউশন আছে। জবাব শেষ। তারপরে এখন যদি এই কনস্টিটিউশনাল অর্ডারগুলো হয়েছে, এইগুলো করে যদি আমরা একটা গেজেট নোটিফিকেশন জারি করেই দিলাম, তারপরের দিন কেউ যদি এখান থেকে যে একটা রিড করে যে এখানে আমার ব্যক্তি, মাল, স্বাধীনতা, জীবনের ক্ষতি হওয়ার মতো একটা বিষয় আছে, ফান্ডামেন্টাল রাইটস, তখন হাইকোর্ট কি বলবে? বলবে যে আমার সামনে তো এই কিতাবটা আছে, এটা সংবিধান, এই কাগজটা কে দিল? বলবে না তো? সুতরাং আগেই একটু মতামত নেই। তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি, একটা ন্যাশনাল ইউনিটি হিসাবে, একটা ন্যাশনাল কনসেনসাস হিসাবে, ব্রডার কনসেনসাস হিসাবে আমরা নিতে পারি, তবে it should be considered in the next parliament.